প্রথম পর্ব ৭। তুষার ঢিবির ওপর জুরাকে বসে থাকতে দেখে সঙ্গের লোকেদের মতো তাগাইও খেঁকিয়ে উঠেছিল, কিন্তু আহাম্মকেরা যে সেই সঙ্গে রাইফেলও চালাতে শুরু করবে তা আর কে ভাবতে পেরেছিল। চিৎকার করে সে ওদের থামাতে চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। পর্বতে পর্বতে শুরু হয়ে গেছে বিষম তোলপাড়। ভীম বেগে নেমে আসছে মহাভয়ঙ্কর হিমানী সম্প্রপাত। তার ভয়াল গর্জন কানে যেতেই তাগাই যে ইয়াকের পিঠে বসেছিল সেটা তীব্র আওয়াজ ছেড়ে আতঙ্কে লাফিয়ে উঠল। কুকুরটা ছিটকে পড়ে গেল তাগাইয়ের হাত থেকে। পরক্ষণে তুষারের বিপুল ধস ওপর থেকে প্রচন্ড বেগে ভেঙে পড়ল তাগাইয়ের ওপর। বিপদের গুরুত্ব বুঝতে অভিজ্ঞ তাগাইয়ের এক মুহূর্তও দেরি হয়নি। সম্প্রপাত থেকে আত্মরক্ষার জন্য কোটের নিচেটা সে চোখের পলকে টেনে তুলল মাথার উপরে, আর তার ফলে ইয়াকের মাথার উপর ও তার মুখের সামনে সামান্য একটু ফাঁকা জায়গার সৃষ্টি হলো। দম আটকে মরার হাত থেকে তারা রক্ষা পেল, অন্তত কিছুটা সময়ের জন্য তো বটেই। তুষারের চাপে ইয়াকটা ছটফট করছে। বিন্দুমাত্র অসতর্ক নাড়াচাড়া হলেই মাথার উপরে তুষারের ছাদ ধসে পড়তে পারে, আর তাহলেই দম আটকে তাদের মরতে হবে। দেরি হলেও মৃত্যু অনিবার্য। ফাঁকা জায়গাটুকুতে যে বাতাস আছে খুব সামান্যই তার পরিমাণ। তাগাই অভিজ্ঞ ভাগ্যান্বেষী, দুঃসাহসী জাহাবাজ লুটেরা। সম্পদের লোভে দেশে দেশে সে অভিযান করেছে, ঘুরেছে প্রায় গোটা চীন দেশ, গেছে জাপানে, ভারতবর্ষে। মৃত্যুর মুখোমুখি তাকে দাঁড়াতে হয়েছে একাধিকবার। মৃত্যুকে সে দেখেছে রাইফেলের নলের মুখে, তার সরাসরি পাল্লার মধ্যে। দেখেছে গলায় বাঁধা ফাঁসির দড়িতে, দেখেছে ইয়াংসি নদীর ভয়ঙ্কর মরণ আলিঙ্গনে। এবার সে মৃত্যু তার উপর ঝাঁপিয়ে পড়েছে প্রচন্ড তুষার ধসের রূপ নিয়ে। দু হাত দিয়ে তাগাই মাথার ওপরের তুষারের ছাদ ঠেকিয়ে রেখেছে। ধীরে ধীরে সন্তর্পণে হাত দুটো সে একটু নামিয়ে আনলে। প্রতি মুহূর্তে ভয় ছাদ না ধসে পড়ে। এবার সাবধানে সে ওপরের তুষার খুঁড়তে শুরু করে, আর পা দিয়ে মারাতে থাকে নিচের তুষার। একটু পরেই বিরাট তুষারের ঢিবির তলা থেকে প্রথমে বেরিয়ে এলো ছোড়া সমেত তার একখানা হাত, তারপর মাথা। যতদূর চোখ যায় শুধু তুষারের সাদা আস্তরণ। তার নজর পড়ে কুকুরটার উপর। তারপরে এই কানে এলো পার্টিজানদের কণ্ঠস্বর। সে চকিতে গা ঢাকা দিলে। অত্যন্ত সূক্ষ্ম, পাতলা ও তনুভূত এখানকার বাতাস। পার্টিজানরা তার মৃত্যু সম্বন্ধে যে আলোচনা করছে তার প্রতিটি কথা তাগাই স্পষ্ট শুনতে পায়। সে ঘাপটি মেরে থাকে। তারপর ওরা চলে যেতেই সে বেরিয়ে এলো হামাগুড়ি দিয়ে। খোলা বাতাসের গন্ধ পেয়ে ইয়াকটাও উঠে এলো তুষার পায়ে দোলে। দলের অন্যদের মতো তাগাই কিন্তু কখনোই ক্লান্ত অবসন্ন হয়নি। দুস্তর অভিযানে পথ চলার সময় দেহের শক্তি যাতে অযথা নষ্ট না হয় সেদিকে তার সতর্ক দৃষ্টি থাকে সবসময়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দলের কেউ আর বেঁচে নেই এটা বুঝতে তার কষ্ট হয় না। দারুণ শীতে কাঁপতে কাঁপতে ইয়াকটাকে একটা টিলার সঙ্গে আংটা দিয়ে আটকে রেখে সে রওনা হলো পার্টিজানরা যেদিকে গেছে। কিছু পরে শোনা গেল গাঁয়ের কুকুরদের উন্মত্ত ক্রুদ্ধ চিৎকার। তাগাইকে ওরা অভ্যর্থনা করছে। তুষার নিচের অন্ধকার সুড়ঙ্গ পথে জুরার সঙ্গে দেখা হয় বুড়ো সর্দারের। জুরাকেই সে খুঁজছে। ক্ষীণ কণ্ঠে বুড়ো প্রায় গঙিয়ে উঠল, হায় হায় জুরা, সর্বনাশ! অসুস্থ আমি, বুড়ো হয়েছি, আর ঠিক কিনা এখনই হঠাৎ তাগাই এসে হাজির। আশ্রয় চাইছে। পার্টিজানদের সে নির্ঘাত খুন করবে, আর সে খুনের বদলা দিতে হবে আমাদের নিজেদের রক্ত দিয়ে। কেউ আশ্রয় চাইলে তাকে আশ্রয় দিতে হয়, এটা চিরকেলের রীতি। সর্দার হয়ে সে রীতি তো আমি ভাঙতে পারি নে। এই অবস্থায় কি করি বলতে পারিস? দম নেবার জন্য ক্ষণকাল থেমে বুড়ো বললে, তাই বলছিলাম কি জোড়া, তুই একবার যা। তোর উঠতি বয়স, শক্তি সাহসও যথেষ্ট আছে। তাগাইকে গিয়ে বুঝিয়ে বল সে এবারের মতো চলে যাক। জয়নাব সেখানে পাহারা দিচ্ছে, নয়তো কুকুরগুলো তাগাইকে এতক্ষণে টুকরো টুকরো করে ছিঁড়ে খেত। বলতে বলতে বুড়ো কাঁদতে শুরু করে। বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্র পদে জুরা তুষার নিচের সুড়ঙ্গ পথে এগিয়ে গেল। সুড়ঙ্গের মুখের কাছে আসতে তাগাইয়ের গলা সে শুনতে পায়। সে চমকে উঠল। তাগাই জয়নাবকে বলছে, সত্যি জোর বরাত বলতে হবে জয়নাব যে পথ হারাইনি। তোমাদের গাঁয়ে এসে পৌঁছতে পেরেছি। তোমায় সওগাত দেবার জন্য প্রচুর রেশম সঙ্গে এনেছি,
কিন্তু সেসব রয়েছে কাফেলার সঙ্গে, এখান থেকে একদিনের পথ দূরে। আচ্ছা জয়নাব, রাতে থাকার জন্য কারা আজ এখানে এসেছে বলো তো? তাদের চিনি নে তাগাই, জয়নাব জবাব দেয়। নিজেদের তারা পাটিজান বলছে, আর বলেছে তুমি নাকি ডাকাত, হিমানি সম্প্রপাতে মারা পড়েছ। সচকিত কণ্ঠে তাগাই বলে, বটে বটে, তা ওরা দলে বুঝি বেশ ভারী। কিন্তু মাত্র দুজন শোনার পর সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর বদলে গেল। চপল কণ্ঠে বললে, আহ কি রূপ তোমার জয়নাব, কি মন মাতানো ওই ভ্রুজোড়া, আর দুষ্টুমি ভরা চপল চোখ দুটো। সর্দার বুড়ো হয়েছে, আর জুরা তো বাচ্চা। আমায় তুমি শাদি করো। জান বুলবুল আমার, তোমার জন্য কি চমৎকারী না মুক্ত বসানো কয়েক গাছার নেকলেস আর রূপোর এক ছড়া কটিহার এনেছি। শীতে বড় কষ্ট পাচ্ছি, আমায় আগুনের ধারে একটু নিয়ে চলো লক্ষ্মীটি। জুরাই বিয়ে করবে জয়নাবকে, এটা এমনি একটা ব্যাপার যা গাঁয়ের সবাই জানে স্বতঃসিদ্ধ হিসাবে। জুরার কাছেও তা স্বতঃসিদ্ধ, এবং বেশ কিছুকাল থেকেই। তাই তাগাইয়ের কথায় সঙ্গে সঙ্গে তার মেজাজ বিগড়ে গেল। ইতিমধ্যে তাগাই গিয়ে জয়নাবের হাত ধরেছে। জুরা যেন ছিটকে বেরিয়ে এলো সুড়ঙ্গ পথ থেকে। পেছন থেকে সজোরে তাগাইয়ের কনুই চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, হ্যাঁ তুমি? চোখের পলকে জয়নাব উদাহ। তাগাই এক ঝটকায় কনুই ছাড়িয়ে নিয়ে ফিরে দাঁড়ালো। জুরাকে দেখে যেন কত খুশি হয়েছে এমনি ভান করে হৈ হৈ করে উঠল সে, আরে আরে পিয়ারের দোষ যে তুমি। কিন্তু জুরা নীরব, চোখে ক্রুদ্ধ চাউনি। সেটা লক্ষ্য করে তাগাইও গরম হয়ে উঠল। বললে, ব্যাপার কি? মেহমানকে খাতির যত্ন করছো না যে বড়? আদব কায়দা ভুলে গেলে নাকি? জুরা বলল, চলে যাও এখান থেকে, তোমার জায়গা হবে না। তাগাই ভাবলে ঈর্ষায় পড়ে জুরা বুঝি এসব বলছে। কুৎসিত মুখভঙ্গি করে সে খেঁকিয়ে উঠল, কি বললি বেয়াদব কুত্তার বাচ্চা? সর্দারকে ডাকতো, আদব কায়দা কাকে বলে তোকে শিখিয়ে দেবে। দুরন্ত রাগে জুরার রক্ত মাথায় উঠে যায়। সে গর্জে উঠল, খবরদার তাগাই, দ্বিতীয়বার গাল পাড়লে লেহাই দেব না। সর্দারই এ কথা বলে দিয়েছে। মিথ্যে কথা, তুই মিথ্যেবাদী, মেয়ে ছেলেদের মতো মিথ্যে কথা বলছিস। উপকারী দোস্তকে সর্দার কখনোই এ কথা বলতে পারে না, আর নয়তো সে বেদিন কাফের বনে গেছে, আল্লাহকে আর মানে না। নিদারুণ রাগে ও বিতৃষ্ণায় জুরা থুথু ফেলবে। তাগাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে সে ঘুরে দাঁড়ালো কুকুরগুলোর দিকে, যেন ওদের দিকেই তার সমস্ত মনোযোগ। দুজনেই এখন যেন দুজনের গলা কাটার জন্য প্রস্তুত, কিন্তু দুজনেই কথা বলছে যথাসাধ্য সংযত কণ্ঠে। চেঁচামেচি বা গালাগালি করার অর্থ নিজেদের ইজ্জত নষ্ট করা, ঝগড়ুটে মেয়ে মানুষের পর্যায়ে নেমে আসা। বুঝেছি। হিংস্র কণ্ঠে তাগাই গড়গড় করে উঠল, বুড়ো শেয়ালটা ধূর্তমি শিখেছে, লাল শয়তানদের ঠাঁই দিয়েছে বটে বটে, তবে রে বুড়ো পচা খাটাস, এজন্য তোকে পস্তাতে হবে। বলতে বলতে সে থেমে যায়, ক্ষণকাল কি যেন ভাবে, তারপর কণ্ঠে মধু ঢেলে এবার সে ফিরল জুরার দিকে। বললে, যাকগে ভাই জুরা, আমায় মাফ করো, রাগের মাথায় যা বলেছি ভুলে যাও। সত্যিকারের জোয়ান মরদ তুমি, তোমায় পরখ করছিলাম। শোন ভাই, আজ রাতে আমরা দুজনে পার্টিজানদের খুন করব, তাদের রাইফেলগুলো নিয়ে নেব। তারপর কাল তোমায় আমি নিয়ে যাব এক দূর দেশে, সারিকালে। সেখানে লাল শয়তানদের বিরুদ্ধে লড়াইয়ে তুমি বিরাট একজন নামকরা ব্যক্তিকে সাহায্য করবে। কি বলো? শীতে তাগাইয়ের সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে শব্দ উঠছে। তেমনি ভ্রু কুঁচকেই জুরা বললে, যা বলছি তাগাই, চলে যাও এখান থেকে। পার্টিজানদের খতম করতে আমি একাই যথেষ্ট। তাগাই তবু নাছর বান্দা, শীতে হিহি করে কাঁপতে কাঁপতে আবার সে বললে, শোনো জুরা, তোমার বাবা বীর ইদিসকে সর্দার বিষ খাইয়ে মেরেছিল জানো? সর্দারের ভয় ছিল তোমার বাবা হয়তো তার ধন দৌলত কেড়ে নেবে। তাই বলছি, এসো আমরা দুজনে আগে বলশেভিকদের খুন করি, তারপর আমি সর্দারকে খুন করব। তাহলে জ্ঞাতি খুনের পাপ তোমায় বর্তাবে না, তারপর তুমিই হবে গোষ্ঠীর মাতব্বর। আশা করি আমার এ প্রস্তাবে এবার তুমি রাজি হবে। জুরার ভ্রু ভয়ঙ্কর কুঁচকে যায়। বাবার রহস্যজনক মৃত্যুর দৃশ্য তার চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। গাঁয়ের সবাই বাবাকে ভারী ভালোবাসত, শ্রদ্ধা করত। কয়েক মুহূর্তের জন্য জুরা কেমন যেন হয়ে যায়, বড় বিচলিত মনে হয় তাকে। তারপরেই নিজেকে সামলে নিয়ে হঠাৎ খাপ থেকে সে ছোরা টেনে বের করলে, দৃঢ় কঠোর কণ্ঠে বললে,
চলে যাও বলছি এখান থেকে। তাগাইও ঝটকা মেরে রিভলভার টেনে নিলে। তরুণ শিকারীর মুখে তিক্ত নিরস হাসি ফুটে ওঠে। সে বললে, করো, গুলি করো। গুলির আওয়াজ পার্টিজানদের কানে যাবে, তারা বেরিয়ে এসে খতম করবে তোমায়। তাগাই রিভলভার সরিয়ে নিতে নিতে বিষাক্ত কণ্ঠে যেন হিস হিস করে উঠল, মনে রাখিস, তোকে আর তোর গোষ্ঠীর সবাইকে রক্ত দিয়ে আজকের এই বেয়াদবির দাম শুধতে হবে। জোড়া নিশ্চল দাঁড়িয়ে রইল, দেহের একটা মাংসপেশি পর্যন্ত নড়ছে না। আর দ্বিরুক্তি না করে তাগাই ফিরল। মচমচ শব্দে তুষার গুঁড়ো হবার শব্দ ওঠে তার জুতোর তলা থেকে। মিন আরখার থেকে যাতায়াতের পথ তার জানা। সেই পথ ধরে সে রওনা হলো এক গোপন জায়গার উদ্দেশ্যে। শেষবার সে যখন কাশগড় থেকে বাবার সঙ্গে এখানে এসেছিল, তখন বেশ কিছু গরম জামা কাপড়, খাবার দাবার, জ্বালানি ইত্যাদি তারা লুকিয়ে রেখে গেছিল সেই গোপন জায়গায়। প্রথম পর্ব ৮। নিজের কুঠরিতে চামড়ার বিছানায় শুয়ে জুরা ছটফট করছে, আর আগুনের পাশে বসে ভেড়ার কাঁধের পেছনের একখানা চ্যাপ্টা হাড় নিয়ে ভবিষ্যৎ গণনা করছে আয়েশা। ছেলের দিকে সে বারবার আর চোখে তাকায়। শেষে একসময় জিজ্ঞেসই করলে, হ্যাঁ রে, কি হলো তোর? জুরাও ঠিক জানে না কি হয়েছে। সে কল্পনায় দেখছে লোহার কার্পেটে চড়ে দূর আসমানে পাড়ি দিচ্ছে সে। হ্যাঁ, ঈগলের মতোই সে আসমান থেকে দেখতে চায় নিচের দুনিয়াটাকে। নিজের কুঠরিতে বসে ক্ষুধার্ত কুচাক জেগে স্বপ্ন দেখছে। এমন এক কল্পলোকের স্বপ্নে সে বিভোর, যেখানে সবাই প্রাণ ভরে খেতে পায়। অন্ধকারে বসে ফিসফিস করছে বুড়ি ও কিশোর কিশোরীর দল। মুসা ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত ইভাস্কো ঢুলছে। মুসলমানি আইন কানুনের ওপর তার আস্থা নেই, তাই ঠিক হয়েছিল পালা করে তারা রাত পাহারা দেবে ও ঘুমোবে। প্রথম রাতে এখন ইভাস্কোর পাহারা দেবার পালা, কিন্তু ঘুমের চোটে সে চোখই খুলে রাখতে পারছে না, তা পাহারা। ঢুলতে ঢুলতে শেষে একসময় সে নিজের মনেই বিড়বিড় করে উঠল, ধুত্তর ছাই, জাহান নামে যা করা, খুন করবে তো করুক, চোখই মেলতে পারছি না, তা পাহারা দেব। পরক্ষণেই ইভাস্কো ঘুমিয়ে পড়ে। আগুন নিভে যায় ধীরে ধীরে। স্তব্ধ রাত্রি, ভেতরে অন্ধকার। নিঃশব্দে গুঁড়ি মেরে ঘুমন্ত পার্টিজানদের দিকে এগিয়ে আসছে আয়েশা, হাতে তার ছোরা। তাজিকের মাথার একগোছা চুল তার চাই চাই। এ চুল আধিব্যাধির মোক্ষম দাওয়াই, এটা ওদের জন্মগত সংস্কার। পার্টিজানদের সঙ্গেই রয়েছে বাসমাচি কুকুরটা, পাশে শুয়ে আছে। আয়েশার পায়ের শব্দ কানে যেতেই সে গড়গড় করতে করতে উঠে দাঁড়ালো। সর্বনাশ, কুকুরটার কথা বুড়ির মনেই নেই। ঘাবড়ে গিয়ে সে দৌড় মারল পালানোর জন্য। পেছনে ধেয়ে এলো কুকুরটা, কিন্তু পরক্ষণে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে সে পিছু হটে গেল। দরজার বাইরে সর্দারের বিশাল দেহি কুকুরটা দাঁড়িয়ে আছে। একটা মাত্র চোখ তার, তাই নাম এক চোখো। অন্ধকারে আগুনের ভাঁটার মতো ওই একটা চোখই নবাগত কুকুরটার নজরে পড়েছে। ভয় ও উত্তেজনায় নবাগতের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। দাঁত খিঁচিয়ে উঠল সে। পায়ে পায়ে ঘুমন্ত লোক দুটির পাশে হটে এসে পেছনের পা দিয়ে কামরার মেঝে আঁচড়াতে শুরু করলো। শেষে একসময় তার ভয় ও উত্তেজনা কমে এলো ধীরে ধীরে। সামনে প্রসারিত থাবার উপর মাথা রেখে আবার সে শুয়ে পড়ল। দরজার বাইরে থেকে হঠাৎ আবার একটা অস্পষ্ট ক্ষীণ শব্দ কানে ভেসে আসে। জুরা সন্তর্পণে গুঁড়ি মেরে কামরায় ঢুকছে, হাতে লম্বা হাতল দেওয়া একখানা কুড়ুল। কুকুরটা আবার গড়গড় করতে শুরু করেছে। ঘুমের মধ্যে মুসা ও ইভাস্কো জোরে জোরে কি যেন বিড়বিড় করে উঠল। মৃত্যু শিয়রে এসে দাঁড়িয়েছে, ওরা দুজনে কিন্তু গভীর ঘুমে অচেতন। কুকুরটা গোঁ গোঁ করে উঠল, এবার আরো জোরে। জুরার ভয় হলো ডাকাতেরা জেগে না ওঠে। মুসা ও ইভাস্কোকে সে ডাকাত বলেই ধরে নিয়েছে, আর তার এগোতে ভরসা হয় না। অন্ধকারে পিছু হটতেই সে আচমকা তার মায়ের অর্থাৎ আয়েশার ঘাড়ে এসে পড়ল। অন্ধকারে প্রথমে দুজনেই হকচকিয়ে যায়, তারপর পরস্পরের উদ্দেশ্য খোলসা হতেই তর্ক বাঁধল মা ও ছেলের মধ্যে। বুড়ি চায় জ্যান্ত তাজিকের মাথার একগোছা চুল, কিন্তু জুরা বলে তা হবে না, আগে সে ডাকাতদের রাইফেল ছিনিয়ে নিয়ে তাদের খুন করবে, তারপর মা মরা তাজিকের মাথা থেকে যত চুল দরকার কেটে নিক।
আয়েশা যত বোঝায় জুরার সেই এক গোঁ। আয়েশা এবার শেষ অস্ত্র ছাড়লে, বললে, সর্দারের মত না নিয়ে লোকেদের খুন করা কিন্তু কখনোই উচিত কাজ হবে না, হাজার হোক ওরা মেহমান। এ অস্ত্রে কাজ হয়। মায়ের কথায় শেষে রাজি হয় জুরা। দুজনের মধ্যে রফা হলো কুকুরটাকে আগে ওখান থেকে সরাতে হবে। তারপর আয়েশা একগোছা চুল কেটে নেবার পর জুরা রাইফেল দুটো নিয়ে তাজিক ও কিরগিজ দুটোকেই খুন করবে। কিন্তু কুকুরটাকে সরানো যায় কি করে? ওকে সরাতে না পারলে সব মতলবই ভণ্ডুল। জুরা কি ভাবলে ক্ষণকাল, তারপর বাবুকে ডেকে নিয়ে নিজের কামরায় বাতির ধারে গিয়ে বসল। বাবুর মাথা দুহাতে চেপে ধরে সে নিষ্পলক চোখে তাকালো তার বুদ্ধিদীপ্ত চোখের দিকে। প্রথম প্রথম বাবু হাই তুলে মুখ বেঁকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নেবার চেষ্টা করে, কিন্তু সে আর কতক্ষণ। শেষ পর্যন্ত সে বাধ্য হলো জুরার চোখে চোখ রাখতে। কিছুক্ষণের মধ্যে চোখ সরিয়ে নেবার ক্ষমতাও তার লোপ পেল। বাবুর মাথা জুরা তখন দু হাত দিয়ে পিষছে, এত জোরে পিষছে যাতে সে ব্যথা পায়। পিষতে পিষতে তার কানে কি যেন সে বলে চলেছে ফিসফিস করে। বাবুর তখন বাইরের গন্ধ, ব্যথা ও শব্দ অনুভব করার শক্তি নেই। সে শুধু জুরাকে দেখছে, জুরার কথাই শুনছে। শেষে একসময় জুরা বাবুকে ছেড়ে দিলে তার সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ছুটছে। বাবুর নাকে আবার গুলজান ও গোবরের পরিচিত গন্ধের সুড়সুড়ি লাগতেই সে হেঁচে উঠল। দূর থেকে গায়ের অন্য কুকুরদের বিষণ্ণ কণ্ঠের ডাক ভেসে আসছে, এক টানা করুণ আর্তনাদ যেন। আয়েশার বুড়ি কুকুরটা আর্তনাদ করছে সবচেয়ে জোরে। একবার গোঙাতে শুরু করলে সে যেন থামতেই চায় না। বাবু হামাগুড়ি দিয়ে কামরায় ঢুকলো। ঘুমন্ত পাকিজানদের পাশে নবাগত কুকুরটা শুয়ে আছে। বাবু সোজা এগিয়ে যায় তার দিকে। বাবুর গায়ের গন্ধ নবাগতর নাকে আগেই গেছিল। বাবুকে দেখে ওর কান খাড়া হয়ে উঠল। কাটা লেজের গোড়া নাড়তে নাড়তে বাবু এগিয়ে আসছে তার দিকে। সে মাদি কুকুর, তবু শঙ্কায় নবাগতের লেজ ঝুলে পড়েছে, কান পেছনে চলে গেছে। কিন্তু বাবু কাছে এগিয়ে আসতেই তার হাবভাব পাল্টে গেল। সানন্দে দাঁত বের করে সে লেজ নাড়তে শুরু করলো। আরো এগিয়ে গিয়ে বাবু তার নাক শুঁকল। মাটিতে মাথা নামিয়ে খাড়া লেজটা নাড়ছে সে কয়েকবার। ভরসা পেয়ে নবাগত জবাব দেয় জোরে জোরে লেজ নেড়ে। বাবু এবার সামনের দিকে কয়েকবার লাফ দিলে আর বারবার শুয়ে পড়তে লাগলো মাটিতে বুক ঠেকিয়ে। নবাগতর মনে আর শঙ্কা নেই। মহা খুশিতে বাবুর কাছে এগিয়ে এলো সে। অমনি হঠাৎ দেহ বেঁকিয়ে ভঙ্গিমা করে বাবু ছুট দিলে অন্ধকারের দিকে। নবাগতও ছুটল তার পেছনে। বাবুর গমন পথের তীব্র গন্ধ অনুসরণ করে তুষার তলের সুরঙ্গ পথ ধরে সে ছুটছে। ক্ষণ পরে সে লাফিয়ে এলো বাইরে, তুষার ঝলমল জ্যোৎস্না ঢালা নীলাভ রাত্রির মাঝে। বাবুর নাগাল পাবার জন্য নবাগতর তখন আর কোনো দিকে লক্ষ্য নেই, ছুটছে সামনের দিকে। হঠাৎ সে অন্য আরেকটা কুকুরের ঘাড়ে গিয়ে পড়ল। ডিগবাজি খেয়ে দারুণ ভয়ে সে লাফিয়ে উঠেই দ্বিতীয়বার লাফ মারল পেছনের কামরার সুরঙ্গ দরজার দিকে। কিন্তু হায়, দরজা আটকে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক কালো কুকুর, সেই এক চোখো। মুহূর্তের মধ্যে কুকুরের পাল নবাগতকে ঘিরে ফেললে চারিদিক থেকে। নবাগতের কান পেছনে চলে যায়, লেজ পেটের নিচে এমন ভাবে সে দিয়েছে তার আগা চলে এসেছে প্রায় সামনের থাবা পর্যন্ত। হতভাগ্য জানোয়ারটা দাঁত খিঁচিয়ে উঠল। গায়ের লোম তার খাড়া হয়ে উঠেছে, পিঠ বেঁকে গেছে ধনুকের মতো। নিজেকে আরো বড়, আরো ভয়ঙ্কর দেখানোর জন্য হিংস্র দাঁত বের করে সে ঘুরপাক খেতে শুরু করলো। কিন্তু ক্রুদ্ধ হিংস্র কুকুরের পাল ওকে ঘিরে দাঁড়িয়ে রইল নিশ্চল, নিশ্চুপ। ঠান্ডা নিষ্পলক দৃষ্টি তাদের চোখে। নবাগত আতঙ্কে দিশেহারা। সব দিক থেকে আক্রান্ত হবার ভয় সে পাগলের মতো ঘুরপাক খেতে শুরু করে, কিন্তু কুকুরের পাল তবু নড়ে না। শুধু আরো জোরে, আরো ঘন ঘন পড়তে থাকে তাদের শ্বাস প্রশ্বাস। মারাত্মক বিপদের সংকেত সব দিকে। নবাগত আর্তনাদ করতে শুরু করলো। তার ঠ্যাং কাঁপছে, কেউ কেউ করে সে করুণা মাগছে। সে চায় ওরাও তার ডাকে সাড়া দিক, তাহলে অর্থাৎ ওরা ডাকলে হয়তো সে রেহাই পেয়ে যেতে পারে। হিমেল রাত্রির স্তব্ধতার মাঝে দূর থেকে শব্দ ভেসে এলো। তুষারের উপর দিয়ে কে যেন হাঁটছে সন্তর্পণে।
আয়শা গুঁড়ি মেরে এগোচ্ছে ঘুমন্ত পার্টিজানদের দিকে, কিন্তু সেদিকে নবাগত কুকুরটার তখন লক্ষ্যই নেই। নিঃশব্দে দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত প্রকাণ্ড কুকুরগুলো, হিংস্র আক্রোশে চোখগুলো জ্বলছে, দলপতির সংকেতের অপেক্ষা শুধু। কিন্তু সবার ছোট কুকুরটার বুঝি আর দেরি সইল না, সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল নবাগতের ওপর। নবাগত হৃষ্টপুষ্ট ও বলবান, এক লাফে সরে গিয়ে সে রোগা কুকুরটার কান কামড়ে ছিঁড়ে দিলে, তাকে পেড়ে ফেললে বরফের উপর। কোঁকাতে কোঁকাতে হামলাকারী ছুটে পালালো, কিন্তু কুকুরের পাল তবু নিশ্চল নিশ্চুপ। চোখের দৃষ্টি তাদের লকলক করছে ভয়ঙ্কর হিংস্রতায়। সেদিকে তাকিয়ে নবাগতের বুদ্ধিশুদ্ধি লোপ পাবার মতো। আবার সে আর্তনাদ করে উঠল। এক চোখও এবার উঠে দাঁড়ালো, এগিয়ে গেল সামনের দিকে। একটা চোখের ক্রূর দৃষ্টি নবাগতের উপর নিবদ্ধ। লেজ নাড়ল সে। নবাগত মহা খুশি, যেন বর্তে গেছে। এক চোখকে খাতির করার ভঙ্গিতে শরীরটা সে লম্বা করে দিলে সামনের দিকে। ভয় তার অবশ্য মোটেই কাটেনি, লেজ পেটের নিচে তেমনি সেঁধিয়ে আছে। এক চোখও আবার এগিয়ে গেল আরো কয়েক পা। এবার নবাগত ঘাবড়ে যায়। কোথায় উবে গেল তার শক্তি সাহস? এক চোখর হিংস্র ভয়ঙ্কর দৃষ্টির সামনে তার কি মনে হলো কে জানে। আকাশে চার পা তুলে চিত হয়ে পড়ল সে। সবচেয়ে যে বলবান তার করুণার উপর নিজেকে সে সমর্পণ করল বিনা যুদ্ধে। চোখের পলকে এক চোখ তার টুঁটি কামড়ে ধরল। গোটা দলটা ঝাঁপিয়ে পড়ল তার উপর। মরার আগে নবাগত ক্ষীণতম শব্দও করার সুযোগ পেল না। তার টুঁটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। ঠাসাঠাসি করা কুকুরের পাল, তার ভেতর গরম ধোঁয়া ওঠে, বাতাসে জমে গিয়ে তা হিমকণার আকারে ছড়িয়ে পড়ছে তাদের লোমশ দেহের উপর। তারপর সব শেষ, নবাগত নিশ্চিহ্ন। বাবু চাঁদের দিকে মুখ তুলে বিষণ্ণ কণ্ঠে কোকিয়ে ওঠে একসময়। তাকে ঘিরে অন্য কুকুরগুলোও যোগ দেয় তাতে। তাদের জোরালো করুণ কণ্ঠের এক টানা ঐকতান কেঁপে কেঁপে মিলিয়ে যায় নিশুতি রাতের স্তব্ধতায়, মিলিয়ে যায় মেঘেরও ওপারে অসীম শূন্যতার মাঝে। প্রতিধ্বনি জাগে না। কুচাকের লাল লোমওয়ালা আর আয়েশার ছাই রঙা কুকুর দুটো কিন্তু তখনও তুষারের ওপর জমাট রক্তমাখা কি একটা চিবোতে চিবোতে পরস্পরের প্রতি সমানে তর্জন গর্জন করে চলেছে। অন্ধকার, কামরার ভেতরে অন্ধকার। অঘরে ঘুমোচ্ছে মুসা ও ইভাস্কো। কিন্তু ও কে? কে এগিয়ে আসছে অন্ধকারে? সন্তর্পণে জুরা কামরায় ঢুকল। তারপর স্বল্পস্থায়ী লড়াই একটু। আধা ঘুমন্ত পার্টিজানদের জুরা বেঁধে ফেললে। খবরদার, সে শাঁসিয়ে উঠল, চোখ মেলবি নে, চোখ উপড়ে ফেলবো। টু শব্দ করবি তো জিভ কেটে ফেলবো। রাইফেল দুটো সে তুলে নেয়, গভীর মনোযোগে পরীক্ষা করতে থাকে সেগুলো। মুসা ততক্ষণে পুরোপুরি জেগে উঠেছে। সে চেঁচিয়ে বলল, আমি দোভাষী মুসলমান, আমার বাঁধন খুলে দাও, শুধু দোভাষীর কাজই আমি করি। কিন্তু ওতে কাজ হয় না। জুরার জবাব এলো, ঘাবড়াও মাত, ভেড়াকে পায়ের দিকেই বাঁধতে হয়, তা সে সাদাই হোক আর কালোই হোক। হইচই চেঁচামেচি ততক্ষণে সর্দারের কানে গেছে। উদ্বেগ উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে সে এসে কামরায় ঢুকল। হতভাগা ছোঁড়া, তীক্ষ্ণ কণ্ঠে সর্দার গর্জে উঠল, নিরেট আহাম্মক কোথাকার, করেছিস কি? দিনদার কেউ কখনো নিজের বাড়িতে মেহমানদের উপর বাটপারি করে, তাদের খুন করে শুনেছিস? আইন হলো নিজের বাড়িতে তাদের খাতির আত্তি করবি, দানা পানি দিবি, তাদের পথে তারা চলে যাক। তারপর চাস তো পথে তাদের খুন করবি, কেড়ে কুড়ে নিবি। জুরা চটে উঠল, বললে, থামো বুড়ো, ভাগো এখান থেকে। অন্ধকারে নিজের পথ আমি নিজেই খুঁজে নেব। হাতিয়ারগুলো নিয়েছি, এবার ওদের খতম করব। সর্দার গর্জে উঠল আবার, নচ্ছার হাত পাগলা শয়তান, এ বয়সে আমি অনেক দেখলাম, শুনেছিও অনেক। সে বছর তাগাইয়ের বাবা সেই ব্যাপারী কি বলেছিল শুনিসনি? বলেছিল, একটা তাজিককে খুন করলে 100 তাজিক তার জায়গায় এসে হাজির হয়। না না, হাজার, মুসা চেঁচিয়ে উঠল, 100,000 তাজিক বলশেবিক এসে হাজির হবে। যদি ভালো চাও, মরতে না চাও তো আমাদের ছেড়ে দাও। জুরা আমাদের উপর হামলা করেছে সত্যি, তবু আমরা হলফ করছি ওর গায়ে আমরা হাত দেব না। বাঁধন ছেঁড়ার জন্য ইভাস্কো তখন মেঝেতে গড়াগড়ি দিচ্ছে। তীব্র কঠোর কণ্ঠে সর্দার এবার শাসিয়ে উঠল, হতচ্ছাড়া পাজি ছোড়া, তোকে আমি শাপ দেব বলছি। চীনা ব্যাপারীরা যে কেতাবখানা দিয়ে গেছে তা থেকে আমি আখের গুণে দেখেছি, তুই জানিস? দেখেছি মেহমানদের ছেড়ে দিতে হবেই,
তা নইলে আল্লাহর গজব পড়বে তোর উপর, সারা গায়ের ওপর। জুরা ততক্ষণে চূড়ান্ত ঘাবড়ে গেছে। এতটা হইহল্লা হবে সে ভাবতে পারেনি। চেয়েছিল চুপি চুপি কাজ সারতে। সর্দারের শেষ কথার পর প্রতিবাদ করার বাকি ক্ষমতাটুকুও তার উবে গেল। ধীরে ধীরে রাইফেল দুটো সে নামিয়ে রাখলে মেঝের ওপর। মুসা ও ইভাস্কো বেঁচে গেল সেবারের মতো। পরদিন সকালে গ্রাম ত্যাগ করার সময় জুরার ম্যাচলক গাদা বন্দুকটাও তারা সঙ্গে নিলে। সারা গায়ে ওই একটাই মাত্র বন্দুক। শিকারের জন্য ওটা রেখে যেতে ইস্কান্দার ও আয়েশা অনেক কাকুতি মিনতি ধরাধরি করলে, কিন্তু ইভাস্কো অনড়। মুসার মারফত সর্দারকে বললে, তোমায় ধন্যবাদ বৃদ্ধ, তুমি আমাদের আশ্রয় দিয়েছ, শীতের হাত থেকে বাঁচিয়েছ, তোমার জন্যই জুরাকে আমরা মাফ করেছি, কিন্তু আমাদের হাড়গোড় এখনো ব্যথায় টনটন করছে, আর তার উপর ফেরার পথে জুরার বুলেট খাবো সে স্বাদ আমাদের নেই। গ্রীষ্মের সময় আবার আমরা আসবো তোমাদের জন্য খাবার দাবার, রসদপত্র আর সুতির ছাপানো কাপড় চোপড় নিয়ে। পুরনো এই বন্দুকটাও সঙ্গে আনবো সেই সময়।